সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাই জয়কালী একাডেমির আজকের লাইভ ক্লাসে। আজকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে বিশেষ বাংলা ক্লাস। আজকে লেকচার 1। তোমাদের সামনে আজকে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি অর্ণব রায় পার্থ। পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, মাস্টার্স দ্বিতীয় পর্বে। তো আজকে আমরা সম্পূর্ণ লেকচারটি সাজিয়েছি মূলত প্রাক্তন যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির রূপরেখা আমরা দিতে পারি, সেভাবে আজকের লেকচারটি সাজানো হয়েছে। এবং তোমাদের আজকের যে লেকচারটি সাজানো হয়েছে এটি মূলত আমাদের যে জয়কলী বাংলা বিচিত্রা, অর্থাৎ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বার্থে আমরা যে বইটি প্রণয়ন করেছি সেই বইটির ঘিরে কিন্তু আজকের এই লেকচারটি সাজানো হয়েছে। তো লেকচারে যাচ্ছি। লেকচারে যাওয়ার আগে তোমরা দ্রুত একটু ক্লাসে জয়েন করে নাও এবং আজকের যে ক্লাসটি দ্রুত একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। তো আমরা প্রথম যে প্রশ্নটি সেটিতে যাব, তার আগে আমরা একটু দেখব তোমরা কয়জন ক্লাসে জয়েন করেছো। আমি একটু লাইভটা দেখছি যে কে কে জয়েন করেছো, এবং তোমরা কিন্তু কমেন্ট করতে পারো যে কে কোথা থেকে দেখছো। আমরা আজকে মোট 20টি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব এবং এই 20টি প্রশ্নের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে প্রাক্তন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলো আসলে কেমন হয়। তাছাড়াও অন্যান্য ভর্তি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু এই ক্লাসটি দেখতে পারো। কারণ এই ক্লাসটিতে আমরা চেষ্টা করব সবগুলো বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা প্রস্তুতির ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ। সবাই একটু দ্রুত জয়েন করি। আমরা একটু লাইভটা শেয়ার করে দিব সবাই। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়েছে। লতিকুর রহমান নায়েম আমাদের সাথে যুক্ত হয়েছে ময়মনসিংহ থেকে। লতিকুর রহমান নায়েম, তোমাকে স্বাগত জানাই। তুমি বন্ধুদের মধ্যে কিন্তু ক্লাসটি শেয়ার করে দিতে পারো, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, কারণ শেয়ারিংয়ের মাধ্যমে যদি আমরা শিখি আমাদের শেখাটা কিন্তু অনেক ভালো হয়। এবং আমরা চাইবো আমরা শুধু নিজেরা চান্স পাবো না, আমাদের বন্ধুরা যেন চান্স পায় সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি ক্লাসে। প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটি কিন্তু রয়েছে কমলবন শব্দের অর্থ কী। তোমরা কি বলতে পারবে যে এই কমলবনের যে উদ্ধৃতি সেটি আসলে কোন গল্প বা কবিতা থেকে দেয়া হয়েছে? তোমাদের যে বাংলা বইটি রয়েছে সেখানে কিন্তু দুইটি অংশে, একটি গদ্য অংশে এবং একটি পদ্য অংশে, দুইটি জায়গায় কিন্তু এই কমলবনের উদ্ধৃতি দেওয়া রয়েছে। আমরা কমলবনের উদ্ধৃতি দেখতে পাই অপরিচিতা গল্পে, আমরা কমলবনের উদ্ধৃতি দেখতে পাই বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে সেটিতে। তো এখানে আমরা একটু দেখি কমলবন শব্দের অর্থ কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপশনগুলো রয়েছে, এখানে অপশন এ তে রয়েছে পদ্মবন, বিতে রয়েছে কমলার বন, সিতে রয়েছে কমল কৃষ্ণ এবং ডিতে রয়েছে কমলার সারি। তো কমল শব্দটির অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কমল শব্দটির অর্থ আমরা পাই পদ্ম, অর্থাৎ পদ্ম ফুল। খুবই সুন্দর একটি ফুল, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, যদিও এখন আসলে পদ্ম ফুল খুব একটা পাওয়া যায় না। আগে যখন বাংলাদেশে নদী নলার সংখ্যা অনেক বেশি ছিল, যদিও পদ্ম নদীতে জন্মায় না, পদ্ম বদ্ধ জলাশয়ে জন্মায়, অর্থাৎ বিল যেগুলো আছে সেগুলোতে জন্মায়। তো এখানে আমরা উত্তর পাচ্ছি তাহলে কোনটি? যেহেতু কমল শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে পদ্ম এবং বন শব্দটির অর্থ বন, অর্থাৎ যেখানে অনেক বেশি গাছপালা থাকে, অর্থাৎ একসাথে অনেকগুলো পদ্ম ফুল ফুটলে আমরা সেটিকে বলি কমল বন। তাহলে আনসার হচ্ছে অপশন এ, পদ্মবন। আমি একটু দেখি তোমরা কে কে কি আনসার করেছিলে লাইভ থেকে। আচ্ছা, ইকরা সারোয়ার আমাদের সাথে যুক্ত হয়েছে কক্সবাজার থেকে। তাসনিমা তালুকদার দিয়া, সে আনসার করেছে পদ্মবন। এভাবে কিন্তু সবাই আনসার করতে পারো। আমরা আনসারগুলো দেখব যে তোমরা আসলে কত প্রশ্ন বুঝতে পারছো ভালোভাবে, সে ব্যাপারটা আমাদের একটু দেখার দরকার রয়েছে। এছাড়া তোমাদের কিছু সম্পূরক তথ্য দেই এই কমল বা পদ্ম সংক্রান্ত। এই পদ্ম কিন্তু বেশ কয়েকটা রঙের হয়, এর মধ্যে রং অনুযায়ী এদের আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন আমরা পদ্মকে কোকোনদ নামে পাই, কোকোনদ।
আমরা পদ্মকে পাই পুণ্ডরিক নামে, পুণ্ডরিক এই দুটি নামে আমরা পাই, যেখানে কোকোনদ মানে হচ্ছে লাল পদ্ম এবং পুণ্ডরিক মানে কিন্তু শ্বেত পদ্ম। তোমাদের ভর্তি পরীক্ষায় আমরা দেখে থাকি যে সমার্থক শব্দ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, তো এটি বেশ জনপ্রিয় প্রশ্ন কিন্তু মানে পদ্মের যে সমার্থক শব্দগুলো রয়েছে এই সমার্থক শব্দগুলো থেকে কিন্তু আমরা প্রতি বছর অনেক প্রশ্ন আসতে দেখি। সুতরাং তোমরা নিজেদের যে নোট খাতা আছে সেখানে কিন্তু এগুলো তুলে নিতে পারো। তাছাড়াও আরেকটি রয়েছে পঙ্কজ, এই শব্দটির সাথেও তোমরা পরিচিত, তোমরা সমাসে পড়েছো, পঙ্কে জন্মে যা পঙ্কজ, এই সমাসটি তোমরা পড়েছো এবং যৌগিক শব্দের ক্ষেত্রেও তোমরা পড়েছো। তো সেক্ষেত্রে পঙ্কজ শব্দের অর্থ কিন্তু পদ্ম। তাহলে আমরা পদ্মের বেশ কয়েকটি সমার্থক শব্দ কিন্তু জানলাম ইতিমধ্যে। আমরা দেখলাম কোকোনট শব্দের অর্থ লাল পদ্ম, পুণ্ডরিক শব্দের অর্থ শ্বেত পদ্ম অর্থাৎ সাদা রঙের যে পদ্ম হয় সেটি। তারপরে আমরা জানতে পারলাম পঙ্কজ শব্দের অর্থ পদ্ম, অর্থাৎ এটি কাদায় জন্মায়, এজন্য এর নাম পঙ্কজ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি দেখি আমরা কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি এসেছে তোমাদের যে পঠিত রেইনকোট গল্পটি রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প, মুক্তিযুদ্ধের উপর রচিত অসাধারণ একটি গল্প, যেটি রচনা করেছেন কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস। তার যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল যে গ্রন্থটি রয়েছে, গল্প সমগ্রটি রয়েছে, সেখান থেকে কিন্তু এই যে রেইনকোট গল্পটি সেটি আমাদের বইয়ে সংকলন করা হয়েছে। তো এই রেইনকোট গল্পটিতে আমাদের প্রশ্নটি হচ্ছে, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? অর্থাৎ জবানি বলতে আমরা ন্যারেশন বুঝি, অর্থাৎ একটা গল্প কার মুখ দিয়ে বলা হয়েছে। যেমন আমরা যদি বিলাসী গল্পটা লক্ষ্য করি, এই গল্পটা কিন্তু বর্ণনা করেছে ন্যারা। একইভাবে আমরা যদি এই রেইনকোট গল্পটি দেখি, এখানে কিন্তু আমরা একজন ব্যক্তি, যে কিনা একজন শিক্ষক, যে কিনা একজন লেকচারার এবং খুবই সাংসারিক মানুষ, তার মুখের মাধ্যমে, তার বর্ণনার মাধ্যমে আমরা কিন্তু এই রচনাটি পেয়েছি। এবং এই রচনাটি কার জবানিতে রচিত? তাহলে সবাই একটু আনসার করো তো। আমার ধারণা যে তোমাদের অধিকাংশের আনসার হবে নুরুল হুদা। নুরুল হুদা চরিত্রটি শুরুতে সাধারণ থাকলেও আমরা পরবর্তীতে দেখি গল্পের বৃদ্ধির সাথে সাথে তার রূপের পরিবর্তন ঘটে। তার যে শ্যালক মিন্টু, তার রেইনকোট পরার মাধ্যমে তার গায়ে কিন্তু একটা অন্য ধরনের পাওয়ার চলে আসে। অর্থাৎ সুপারহিরো সিনেমাতে আমরা যেমন বিভিন্ন স্যুট পরতে দেখি সুপারহিরোদেরকে, ঠিক এরকম একটা স্যুটের মতো বর্ণনা কিন্তু করা হয়েছে রেইনকোটকে। অর্থাৎ অন্যান্য যেমন আমরা স্পাইডারম্যান স্যুটের কথা যদি বলি, স্পাইডারম্যান স্যুট পরলে পাওয়ারফুল হয়ে যায়, তো এরকমভাবে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরে একজন সাধারণ মানুষ কিভাবে বদলে গিয়েছিলেন সেটির কিন্তু বর্ণনা এই রেইনকোট গল্পটি আমরা পেয়েছি। তাহলে এটির আনসার হচ্ছে বি। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটির আনসার হচ্ছে বি। আচ্ছা, 1 নম্বরের আনসার এখন আমরা দেখতে পাচ্ছি সবাই দিচ্ছে। 2 নম্বরটার আনসার করার চেষ্টাও সবাই একটু করেন। আচ্ছা, ইকরা সরোয়ার বলেছে বি, দীপান্বিতা রয় বলেছে বি, জেসমিন আক্তার ইতি বলেছে নুরুল হুদা। হ্যাঁ, আপনাদের সবার উত্তরই সঠিক, আপনাদেরকে অভিনন্দন। আর আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনাদের বন্ধুরাও দেখতে পারে, আপনাদের বন্ধুরাও যেন আপনাদের সাথে প্রস্তুতি নিতে পারে। এবং সেই সাথে মনে রাখবেন যে জয়কুলি একাডেমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের জন্য প্রস্তুতির এই ক্লাসগুলো নিয়ে আসবে। আপনারা নিয়মিত এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন। পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি রয়েছে, লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে। এটি কি ধরনের বাক্য? লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে, এই বাক্যটি কি ধরনের বাক্য? আমরা পড়েছি যে গঠনগতভাবে বাক্য 3 প্রকার। কি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম সরল বাক্য, গঠনগতভাবে আমরা পড়েছিলাম সরল বাক্য। এগুলো আমাদের সবই এইচএসসি লেভেলের পড়া, অর্থাৎ জানা পড়া। তারপরে আমরা পড়েছিলাম জটিল বাক্য বা মিশ্র বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য। এছাড়াও আমরা পড়েছিলাম যৌগিক বাক্য, যৌগিক বাক্য। তাহলে আমরা এখান থেকে
কোনটি কি ধরনের বাক্য সেটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন সরল বাক্যে কোনো সাপেক্ষ অংশ থাকে না, অর্থাৎ একটি অংশই থাকে, সরল বাক্যের মধ্যে একটি অংশই থাকে এবং সেটিতে একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং বাক্যটি শেষ হয়ে যায়। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, এটিতে একাধিক সাপেক্ষ বাক্য থাকে, অর্থাৎ একটি থাকে স্বাধীন খণ্ড বাক্য, একটি থাকে অধীন খণ্ড বাক্য বা একাধিক অধীন খণ্ড বাক্য থাকতে পারে। স্বাধীন খণ্ড বাক্য মানে যে খণ্ড বাক্যটি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং অধীন খণ্ড বাক্য হচ্ছে যেটি নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। অর্থাৎ ইংলিশে আমরা যেরকম পড়ে থাকি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে কিন্তু আমাদের জটিল বা মিশ্র বাক্য। এবং যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যৌগিক বাক্যে একাধিক স্বাধীন খণ্ড বাক্য থাকতে পারে। তো এখানে যে বাক্যটি আমাদের দেয়া রয়েছে, এখানে আমরা দেখছি লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে, অর্থাৎ দুইটি অংশই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বাক্য হিসেবে লেখা যাচ্ছে। অর্থাৎ লোভকেও আমরা লোভ পরিত্যাগ করো এটিকেও একটি পূর্ণাঙ্গ বাক্য হিসেবে লিখতে পারছি, এবং একই সাথে কিন্তু তুমি সুখে থাকবে এই বাক্যটিকেও আমরা পূর্ণাঙ্গ বাক্য হিসেবে লিখতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুইটি স্বাধীন খণ্ড বাক্য আমরা পাই, যার কারণে এইটির কিন্তু উত্তর হবে যৌগিক বাক্য, অর্থাৎ অপশন সি। আমি একটু দেখি তোমাদের কার কার আনসার কি ছিল। আচ্ছা, বেশ অনেকেই আমাদের সাথে জয়েন করেছে আজকের ক্লাসটিতে, এটি খুবই একটি আনন্দের বিষয়। তো ম্যাক্সিমাম আমি আনসার দেখতে পাচ্ছি মেহেদি হাসান রাব্বির কাছ থেকে আনসার দেখতে পাচ্ছি সি, তানভীর আহমেদ শয়নের কাছ থেকেও আনসার দেখতে পাচ্ছি সি, ইকরা সারোয়ার অল্পর কাছ থেকে সি দেখতে পাচ্ছি, মুনার কাছ থেকে গ আনসার দেখতে পাচ্ছি। অর্থাৎ সবাই আমার সাথে একমত এবং সবাই বলেছে যে আনসার আজকে হবে যৌগিক বাক্য। সুতরাং তোমাদেরকে অভিনন্দন, তোমাদের প্রস্তুতি বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে, যে তোমরা অধিকাংশ প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারছো। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটি কাব্য অংশ থেকে এসেছে, অর্থাৎ পদ্য অংশ থেকে এসেছে, এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা পদ্য ভর্তি পরীক্ষার জন্য, সেটি হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, সেই কবিতা থেকে নেওয়া হয়েছে, এবং আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সোনার তরী কবিতায় স্তবকে কয়টি করে লাইন আছে। এখন আমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার থেকে একটু আলাদা ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ প্রশ্নগুলো কেমন আসে, একটু মানে অ্যানালিটিক্যাল কোশ্চেন, যে তুমি কতটা ভালো করে আসলে পড়েছো। যেমন এইচএসসিতে আমরা ছন্দ রিলেটেড অনেক প্রশ্ন দেখেছি, যে কাব্যটি কোন ছন্দে রচিত, কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় এমনও প্রশ্ন দেখতে পাবো যে একটি কবিতায় কতগুলো লাইন রয়েছে, অর্থাৎ চরণ রয়েছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তো এখানে আমাদের চরণের সংখ্যা জিজ্ঞেস করেনি, কিন্তু চরণের সংখ্যা প্রয়োজন হবে এরকম একটি প্রশ্ন করেছে। যেমন প্রশ্নটি করেছে স্তবকে কয়টি করে লাইন আছে। স্তবক মানে ভাগ, অর্থাৎ একটা কাব্যে কতগুলো ভাগ রয়েছে। তো এখানে আমাদের সোনার তরী যে কাব্যটি রয়েছে, এখানে মোট চরণের সংখ্যা, চরণ সংখ্যা হচ্ছে 42টি চরণ রয়েছে। এই চরণগুলো আমাদের 6টি স্তবকে ভাগ করা আছে, 6টি স্তবকে ভাগ করা আছে। অর্থাৎ তাহলে প্রতি স্তবকে আমরা কতগুলো করে লাইন পাচ্ছি, প্রতি স্তবকে আমরা একটু ভাগ করে দিব, তাহলে প্রতি স্তবকে লাইন সংখ্যা আমাদের 7। অর্থাৎ আমরা যদি 42কে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা আনসার পাই হচ্ছে 7টি করে চরণ রয়েছে। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে ডি, অর্থাৎ ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 7টি চরণ রয়েছে প্রতি স্তবকে। পরবর্তী প্রশ্নে আমরা একটু যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে, কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে। এখন আমরা যে বানান পড়ি, আমাদের কিন্তু বাংলা যে ব্যাকরণ অংশ রয়েছে, ভর্তি পরীক্ষার জন্য এই বানান অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বানান অংশটি থেকে আমরা দেখতে পাই যে প্রতি বছরই একটি করে প্রশ্ন আসে। সেটি আমাদের যে লিখিত অংশ থাকে, যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কথা বলি, যে লিখিত অংশটি থাকে সেখানে কিন্তু বানান রিলেটেড 2 থেকে 3টি প্রশ্ন আসে, এবং আমাদের যে এমসিকিউ অংশ রয়েছে সেই এমসিকিউ অংশে কিন্তু কমপক্ষে একটি প্রশ্ন আমরা সবসময় দেখতে পাই। তো আমরা এখানে দেখব যে কোন বানানটি ভুল রয়েছে।
আমরা এখানে যদি প্রথম বানানটির দিকে খেয়াল করি তাহলে আকাঙ্ক্ষা যে বানানটি রয়েছে এখানে কিন্তু বানানটি সঠিক নয়, অর্থাৎ ভুল বানানের আনসার যদি আমরা দেখি তাহলে প্রথমটি হচ্ছে ভুল বানানের আনসার, অর্থাৎ আকাঙ্ক্ষা বানানটি এখানে সঠিক নয়। বানানের অসংখ্য নিয়ম আমরা পড়েছি, বাংলা একাডেমি প্রমিত বাংলার যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমরা তোমাদের বই থেকে পড়তে পারো, বা আমাদের জয়কলির যে বই রয়েছে সেই জয়কলির বইও কিন্তু বিশ্লেষণ এবং উদাহরণ সহকারে এই বানানের চ্যাপ্টারটি রয়েছে, তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। তো পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি আসছে হচ্ছে আমাদের 18 বছর বয়স যে কবিতাটি রয়েছে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স যে কবিতাটি রয়েছে, অসাধারণ একটি কবিতা, তোমরা পড়েছো। এই কবিতাটি থেকে এসেছে 18 বছর বয়স কি জানে। আমাদের কিন্তু এক লাইনেই যারা আমরা কবিতাটি পড়েছি আমাদের মুখেই কিন্তু চলে আসে আনসারটি, যে 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। অর্থাৎ অপশন কোনটি রয়েছে? অপশন এ রয়েছে। 18 বছর বয়স কাঁদতেও জানে না, মন্ত্রণা দিতেও জানে না, ঈর্ষা করতেও জানে না। 18 বছর বয়স অনেক বেশি ভালো কাজ করতে চায়, অর্থাৎ 18 বছর বয়সের যে মানুষটি রয়েছে বা তোমাদের মতো যারা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ভালো কাজ করতে চায়। আমরা যখনই দেশের দুর্যোগ দেখি, আমরা যখনই দেখি দেশের প্রয়োজন, তখনই কিন্তু তোমাদের মতো যারা আছে, যারা স্কুল কলেজে পড়ে, তাদের কিন্তু বেশি উৎসাহ থাকে দেশের জন্য কাজ করার। তো সেই জায়গায় আমরা আনসারটি পাই 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। অপশন এ আনসার হবে। তো আবারও আমি একটু লাইভটা চেক করি, তোমরা হয়তো অনেকেই লাইভটি দেখছো। আমরা আবারও বলবো তোমাদেরকে, আবার একটু মনে করিয়ে দিই যে লাইভটি সবাই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই মিলে তোমরা এই ক্লাসটি করতে পারো এবং সবাই মিলে উপকৃত হতে পারো। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন সম্ভবত একটু কমেন্ট করেছে যে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটি রয়েছে পারিভাষিক শব্দ থেকে। তোমরা খেয়াল করলে দেখবে প্রশ্ন ব্যাংক যদি তোমরা পড়ে থাকো, তোমরা ইতিমধ্যে অনেক প্রস্তুতি নিয়ে নিয়েছো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসন্ন। আমরা জানি যে এই যে আগামী 29 তারিখ থেকে 28 তারিখ থেকে আইবি এর ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই বছর শুরু হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অন্যান্য ভর্তি পরীক্ষা, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ সবার ভর্তি পরীক্ষা শুরু হওয়ার যে কাউন্টডাউন সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি তোমাদের মোটামুটি প্রস্তুতি হয়েছে, তারপরও আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে দেখি আমরা বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি। অর্থাৎ আমরা অসংখ্য পারিভাষিক শব্দ পড়ে থাকি, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। আমাদের একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটি হচ্ছে বুক পোস্ট এটির যে পারিভাষিক শব্দ অর্থাৎ বাংলা অর্থ সেটি কি। তো আমরা যদি এগুলো বলি তাহলে এখানে কিন্তু একটা ট্রিক আছে, অর্থাৎ আমাদেরকে একটু কনফিউশনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বুক শব্দটি দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা আসলে দেখব যে এই যে বুক শব্দটি সেটির সাথে আসলে শব্দের সরাসরি অর্থের কোনো সম্পর্ক নেই। এই বুক পোস্ট বলতে আসলে কোনো বইকে বোঝাচ্ছে না, এই বুক পোস্ট বলতে বোঝাচ্ছে খোলা ডাককে। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে, ইংরেজি শব্দ সবসময় যেটা বোঝায় সেটাই কিন্তু হয় না। আমরা জানি বুক অর্থ বই, কিন্তু এই বুক অর্থ বই সবসময় যে বই হবে ব্যাপারটা কিন্তু এমন না। যেমন আমরা এইভাবে বলতে পারি, দ্য রুম ইজ বুকড। এখন আমরা কি বলবো যে রুমটি বই দিয়ে ভরা? এটি কিন্তু আমরা বলবো না। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু বুক রয়েছে, তো বুক দেখলেই যে আমরা সবসময় বই দিব ব্যাপারটি কিন্তু এমন না। এই ব্যাপারটি খেয়াল করতে হবে, এবং যে পারিভাষিক শব্দের যে অন্যান্য অংশগুলো রয়েছে, অন্যান্য শব্দগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা ভালো করে পড়ব। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ খোলা ডাক। এই ডাক সংক্রান্ত আমাদের আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন একটি জনপ্রিয় প্রশ্ন রয়েছে এয়ার মেইল। আমরা বৈদেশিক ডাকের ক্ষেত্রে যেটি ব্যবহার করি সেটি কিন্তু এয়ার মেইল বলে আমরা পরিচিত, এয়ার মেইল হিসেবে পরিচিত। তো আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই। আরেকটি প্রশ্ন তোমাদেরকে একটু বলে দেই,
আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে, যেমন পোস্ট কার্ড অর্থাৎ এই ডাক টিকিট সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আরেকটি পারিভাষিক শব্দ হচ্ছে পোস্ট কার্ড শব্দের অর্থ হচ্ছে ডাক টিকিট। এটি হয়তো অনেকেই জানো, তারপর আমি একটু মনে করিয়ে দিই, অনেকে নাও জানতে পারো। তো ডাক টিকিট অর্থাৎ এখান থেকে আমরা তিনটি পারিভাষিক শব্দ পেলাম। সেটি হচ্ছে যেটি আমাদের রয়েছে বুক পোস্ট শব্দের অর্থ হচ্ছে খোলা ডাক। আমরা পড়লাম এয়ার মেইল শব্দের হচ্ছে বৈদেশিক ডাক। এবং আমরা আরেকটি পেলাম পোস্ট কার্ড শব্দের অর্থ হচ্ছে ডাক টিকিট। তো লাইভে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি নিয়মিত আনসার করছে এবং নিয়মিতই সঠিক আনসার করছে। আমরা 6 নাম্বার পর্যন্ত আনসার দেখছি। আমাদের সাথে যুক্ত আছে শয়ন, যুক্ত আছে আমাদের সাথে অর্পা যুক্ত আছে, আমাদের সাথে যুক্ত আছে কিছু কল্পনা। নামটি অত্যন্ত সুন্দর, সাহিত্যিক একটি নাম। আজকে আমরা বাংলা ক্লাস করছি, সাহিত্যের সাথে সম্পর্ক রয়েছে এমন কিছু আমাদের ভালো লাগে। তৃষ্ণা ইসলামকে আমরা যুক্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। তানভীর আহমেদ শয়ন আমাদেরকে বলছে তাইলে তো আগুন। আসলে আগুনের ব্যাপারটা এখানে কেন আসছে আমি ঠিক বুঝতে পারলাম না। যদিও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, তোমরা সবাই দোয়া করবে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই সুস্থ থাকে। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? এখানে তোমাদের এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি কিন্তু তোমাদের পঠিত একটি কবিতা। তোমরা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাও, আমি এটি পরে দেখে নিব যে তোমরা সবাই এই লাইনটি চেনো কিনা, যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ তোমাদের পঠিত কোন কবিতা থেকে এই উদ্ধৃতিটি এসেছে সেটি আমি একটু জানতে চাচ্ছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এই কবিতাটি তোমরা কোথায় পড়েছো বা এই কবিতাটির নাম কি। তাহলে কিন্তু আমি আরেকবার ধন্যবাদ দিতে পারবো তোমাদেরকে। তার আগে আমি একটু প্রশ্নের আনসারে আসি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই পংক্তিটি দ্বারা কি অর্থ প্রকাশ করা হয়েছে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এই ঘর। আচ্ছা, এটা দিয়ে কি পরোপকার বোঝাচ্ছে? নিজের ক্ষতি হওয়ার পরে আমি আরেকজনের উপকার করছি, এটা দিয়ে কি আসলে পরোপকার বোঝায়? পরোপকার কিন্তু ওইভাবে বোঝায় না। আত্মগ্লানি মানে অনুশোচনা বোধ, অর্থাৎ তুমি একটা কোনো কিছু ভুল করেছো, সেই ভুল করার কারণে তুমি নিজে নিজে একটা অনুশোচনা অনুভব করছো, খারাপ লাগছে তোমার কাছে, এটাকে বলা হয় আত্মগ্লানি। এবং সর্বং সহ মনোভাব মানে হচ্ছে যত কিছুই হয়ে যাক সেটা তোমার আসলে কোনো মন খারাপ লাগে না। আচ্ছা, তোমরা অনেকেই আনসার করেছো প্রতিদান। হ্যাঁ, কবিতাটি প্রতিদান কবিতা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এটা কিন্তু পেরেছো। তো এটার উত্তরটাতে আমরা যাই। কৃতজ্ঞতা বোধ মানে কেউ তোমাকে একটা উপকার করেছিল বা কেউ একটা ভালো কাজ করেছিল তোমার জন্য, সেটির জন্য তুমি তার প্রতি কৃতজ্ঞ, এটাই হচ্ছে কৃতজ্ঞতা বোধ। তাহলে আমরা আনসারের সর্বোচ্চ মিল কোনটার সাথে পাচ্ছি? আনসারের সর্বোচ্চ মিল পাচ্ছি হচ্ছে পরোপকারের সাথে। অর্থাৎ এটা কিন্তু একটা পরোপকারী মনোভাব, যে আমার সাথে মানুষ যাই করুক আমি সবার ভালো করব, এটা হচ্ছে একটা পরোপকারী মনোভাব। অর্থাৎ পল্লী কবি জসিমউদ্দিন ওনার যে প্রতিদান কবিতাটি রয়েছে, এটি বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটা কবিতা। এই কবিতায় উনি এমন একটা মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের সাথে যাই করা হোক, অর্থাৎ আমরা যদি প্রতিহিংসা পরায়ণ না হই তাহলেই কিন্তু পৃথিবী সুন্দর হবে। অর্থাৎ মানুষ প্রতিহিংসা পরায়ণ না হলেই পৃথিবী সুন্দর হবে। এটি ছিল কিন্তু তোমাদের যে প্রতিদান কবিতাটি সেটির মেসেজ। তো তোমরা কতদূর বুঝতে পেরেছিলে আমি জানি না ঠিক কবিতাটা, কিন্তু তোমরা আনসার ঠিকঠাক করেছো। সুতরাং 8-এর আনসার হবে এ, পরোপকার। এবং যেটি বললাম যে প্রতিদান কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে, আর এই প্রতিদান কবিতাটি আবার নেওয়া হয়েছে বালুচর যে কাব্যগ্রন্থ রয়েছে কবি জসিমউদ্দিনের, বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, অনেক সময়ই আসে। দেখবা আমরা দেখে থাকি যে পদ্ম সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে এর মধ্যে অন্যতম জনপ্রিয় প্রশ্ন হচ্ছে বা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করা হয় যে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা শুধু পদ্মের ক্ষেত্রেই না, গদ্যের ক্ষেত্রেও কিন্তু
এই ধরনের প্রশ্নগুলো আসে। আমরা প্রশ্ন দেখে থাকি যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা প্রথম প্রকাশ কবে হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, আবারও একটি বানান সংক্রান্ত প্রশ্ন। বানানের একটি পার্ট রয়েছে নত্ব ও সত্য বিধান, অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য এবং মূর্ধন্য স এর ব্যবহার, সেটিকে বলা হয় নত্ব বিধান এবং সত্য বিধান। এই নত্ব বিধান এবং সত্য বিধানের ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারেই আমাদের প্রশ্নটি করা হয়েছে। আমাদের যে প্রশ্ন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা দুঃখিত, এইখানে বানানগুলো সব এক হয়ে গেছে। এই প্রশ্নটিতে অপশনের সবগুলো বানান এক হয়ে গেছে, তার জন্য আমরা একটু দুঃখিত। আমি তোমাদেরকে একটু অপশন লিখে দিই, তোমরা ওইটা অনুযায়ী আনসার করার চেষ্টা করো। অপশন এ তে আমরা দেখব আকর্ষণ, অপশন বি তে আমরা দেখব আকর্ষণ, অপশন সি তে আমরা দেখব আকর্ষণ বানানটি এইভাবে, অপশন ডি তে দেখব আকর্ষণ বানানটি আকর্ষণ বানানটি এভাবে। অর্থাৎ প্রথম অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ বানানটি রয়েছে মূর্ধন্য দিয়ে এবং একটি মূর্ধন্য স রয়েছে, তার উপর রেফ রয়েছে। পরবর্তী বানানটি আমরা দেখতে পাচ্ছি দন্তন্য দিয়ে, তারপরেটি দেখতে পাচ্ছি দন্তস্ব এবং মূর্ধন্য। সর্বশেষ যে বানানটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি তালব্যস্ব এবং দন্তন্য দিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কোন বানানটি সত্য বিধান অনুযায়ী সত্য? আচ্ছা, অনেকেই ইতিমধ্যে আনসার করে দিয়েছো, তোমরা বলেছো অপশন এ, 9 এর এ। তোমরা হয়তো বুঝেই ফেলেছো যেহেতু আনসারটা দেয়া আছে, আবার অনেকে নিয়ম অনুযায়ী বলতে পারো। আমি ধরে নিচ্ছি তোমরা নিয়ম অনুযায়ী বলেছো, নিয়ম জেনেই বলেছো। নিয়মটি এরকম ছিল, রি র স, অর্থাৎ রি, আমরা একটু মুছে নেই, মুছে নিয়ে তারপরে আমরা আনসারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। নিয়মটা এরকম ছিল, রি র এবং মূর্ধন্য স এর পর মূর্ধন্য হয়। অর্থাৎ তৎসম শব্দের বানানের ক্ষেত্রে যদি শব্দের ভেতর রি র স থাকে, এরপরে যদি কোনো ন আমাদেরকে ব্যবহার করতে হয় তাহলে সেটা হবে মূর্ধন্য। তো আকর্ষণ বানানে আমরা দেখতে পাই, অর্থাৎ তোমরা যে আনসারটি করেছো সরয় ক মূর্ধন্য স রেফ তারপরে মূর্ধন্য, অর্থাৎ আমরা মূর্ধন্য স এবং র এর উপস্থিতি দেখতে পাচ্ছি। সুতরাং এরপরে স্বভাবতই মূর্ধন্য হবে। সুতরাং তোমাদের আনসারটি সঠিক, এটির আনসার কিন্তু অপশন এ হবে, অর্থাৎ আকর্ষণ হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। প্রশ্ন 10 হচ্ছে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? তোমরা কিন্তু এই লাল সালু যে গল্পটি রয়েছে, দুঃখিত, লাল সালু যে উপন্যাসটি রয়েছে সেটি কিন্তু খুব মনোযোগ দিয়েই আমি পড়েছিলাম এবং তোমরা কিন্তু পড়েছো। এটি যারা এইচএসসিতে থাকে তারা বেশ মজার সাথেই পড়ে, কারণ উপন্যাসটি বেশ মজার এবং তাতে বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে। অর্থাৎ তৎকালীন সময়ে, অর্থাৎ 60-এর দশকে, সেই সময়টাতে গ্রামগুলোতে কি পরিমাণ কুসংস্কার আচ্ছন্নতা ছিল, কি পরিমাণ মানুষ হচ্ছে বিভিন্ন ধর্মীয় যে আচার সেটি ভুলভাবে পালন করত, তার একটা উদ্ধৃতি রয়েছে। সেই সাথে যে গ্রামের মধ্যে পুরুষতান্ত্রিকতা ছিল, সেই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে। তো এখানে গল্পের যে উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, সে একজন ভণ্ড পীর। সেই মজিদ চরিত্রটি যখন মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল, অর্থাৎ মজিদ কিন্তু চিরজীবন মহব্বতনগর গ্রামে ছিল না, সে একজন ভবঘুরে মানুষ ছিল শুরুতে। অর্থাৎ সে মূলত নোয়াখালী অঞ্চলের মানুষ। সে ঘুরতে ঘুরতে ভাগ্যের সন্ধানে সে একটা সময় গারো পাহাড়ে ছিল। সেই গারো পাহাড় অঞ্চল থেকে সে আস্তে আস্তে আবারও ভাগ্যের সন্ধানে যেখানে একটু জীবিকা নির্বাহ করা যায় বা উপার্জন করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সে এই মহব্বতনগর গ্রামের দিকে এসেছিল। তো প্রশ্ন হচ্ছে মহব্বতনগর গ্রামে মজিদের যে প্রবেশটা ছিল সেটা কেমন ছিল? আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে আনসার করে দিয়েছে, ব্যাপারটি বেশ ভালো, তোমরা অনেকেই খুব দ্রুত আনসার করছো। সবাই বলে দিয়েছে আনসার সি,
নাটকীয়। প্রবেশটা অত্যন্ত নাটকীয় ছিল, কারণ দেখো একজন মানুষ সে হঠাৎ করে একটা গ্রামে প্রবেশ করেছে এবং গ্রামে প্রবেশ করে যে গঞ্জের রাস্তা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করেছে। অর্থাৎ হঠাৎ করে নামাজ পড়তে শুরু করা এটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার, যেটি কিন্তু মসজিদ ঘটিয়েছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো এই যে দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটি এটি আসলে নাটকীয় ছিল। তো এই আনসারটি হচ্ছে নাটকীয়। তো এই যে তার যে এই নাটকীয় প্রবেশ সেটি সবার প্রথমে কাদের চোখে পড়েছিল, এটা যদি আমরা আনসার করতে যাই তাহলে সবার আগে তাহের এবং কাদের এই দুই ভাইয়ের চোখে পড়েছিল, যারা নিরাক পরা দিনে মাছ ধরতে ব্যস্ত ছিল। যারা নিরাক পরা দিনে ধান ক্ষেতের মধ্যে পানি জমা যেখানে ছিল সেখানে মাছ ধরায় ব্যস্ত ছিল, তারা যখন গঞ্জের রাস্তার দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে এই যে মজিদ নামের যে লোকটি, যদিও তারা তখন তার পরিচয় জানতো না, কিন্তু তার যে অদ্ভুত আচরণ সেটি কিন্তু লক্ষ্য করছিল। তাহের এবং কাদের সবার প্রথমে কিন্তু মসজিদের এই যে প্রবেশ সেটি লক্ষ্য করেছিল। তাহলে আনসারটি হচ্ছে অপশন সি, নাটকীয় প্রবেশ। ঠিক আছে, তো আমরা আনসারটি পেয়ে গেছি। তোমাদের কাছ থেকে এইটা আইডিটার নাম আমার কাছে একটু অদ্ভুত লাগছে, লাইভের মধ্যে এরকম নাম দেখলে আমাদের মাঝে মধ্যে একটু ভালোই লাগে, অদ্ভুত হলেও বেশ ভালো। ওয়াসিফ সম্ভবত নাম, সে আনসার করেছে ডি। আচ্ছা ওয়াসিফ, আনসারটা ডি হবে না, আনসারটা হবে সি। ও আচ্ছা, ওয়াসিফও সঠিক, কারণ অপশন ডিতেও আমাদের নাটকীয় দেয়া রয়েছে, এজন্য আমরা একটু দুঃখিত। এটা অনেক সময় প্রশ্নগুলোতেও ভুল থাকে, অপশন এরকম রিপিট করা থাকে। তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নটি রয়েছে বিদ্রোহী কবিতা থেকে। বিদ্রোহী কবিতা থেকে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান। বিদ্রোহী কবিতাটি অসাধারণ একটি কবিতা। এই কবিতা পড়ার পরে দেখবে যে শরীরের মতো একটা কি বলবো, যে অনেকে বলে না যে শরীরে একটা কারেন্ট চলে এসেছে, সে এরকম একটা কারেন্ট কিন্তু চলে আসে বিদ্রোহী কবিতা পড়ার পরে। এবং এজন্যই এই কবিতার পর থেকেই কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়। এই কবিতাটাতে কবি ব্যক্তিকে অর্থাৎ নিজেকে খুব বেশি শক্তিশালী করে দেখাতে চেয়েছেন। তো এখানে আমরা লাইনটি একটু মনে করে দেখার চেষ্টা করি। আমি দাবানল দাহে দাহন করিব বিশ্ব। এই যে দাবানল দাহে দাহন করিব বিশ্ব, অর্থাৎ দাবানলের আগুনে বিশ্বকে পুড়িয়ে দেব, পুড়িয়ে নতুন বিশ্ব সৃষ্টি করব, এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। তাহলে আনসারটা হচ্ছে বিশ্ব। আনসারটি হবে অপশন সি, বিশ্ব। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে বিশ্বকে দহন করতে চেয়েছেন। আচ্ছা, 11-র আনসার করেছে আদ্রিতা চৌধুরী, বিশ্ব। তারপরে আরশির আনসার আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে সে আমাদের জয়কলির বইটি কিনেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি বলি যে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য শ্রেষ্ঠ বই কোনটি, তাহলে কিন্তু সেটির আনসার অবশ্যই হবে জয়কলি, কারণ এত বেশি গবেষণালব্ধ তথ্য দিয়ে এত বেশি স্টাডি করে কোনো বই রচনা করা হয় কিনা আমার জানা নেই। তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি মানসী, সোনার তরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা। এই যে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে কাব্যগ্রন্থ নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, যে কোন কাব্যগ্রন্থটি কোন কবির রচনা এবং সেটির প্রথম প্রকাশিত হয় কোথায়, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এখানেই কিন্তু একটি প্রশ্ন চলে এসেছে, এটি অবশ্যই প্রাক্তন কোনো সালের প্রশ্ন বা আসার সম্ভাবনা রয়েছে এরকম একটি প্রশ্ন। তো সেক্ষেত্রে এইটার আনসার কিন্তু আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, মানসী কাব্যগ্রন্থটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। আর অলরেডি তোমরা পড়েছো, এই লেখাগুলো যদি তোমাদের অপরিচিত হয়, এই লেখাটি কিন্তু তোমাদের অপরিচিত নয়, কারণ তোমাদের যে পঠিত কাব্য অর্থাৎ পঠিত পদ্য সোনার তরী রয়েছে, সেই সোনার তরীর নাম কবিতা অর্থাৎ গ্রন্থটির যে নাম কবিতা নামকরণ করা হয়েছে যে কবিতার অনুযায়ী, সেটি কিন্তু সোনার তরী। এটি সম্পর্কে কিন্তু তোমাদের অলরেডি ধারণা আছে। সুতরাং এখানে কিন্তু অপশন একটা দেয়াই আছে তোমাদের। তাহলে অলরেডি তোমরা আনসারটা জানো, আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, এই কাব্যগ্রন্থগুলো চিহ্নিত করার কিন্তু একটা মজার ওয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ কাব্যগ্রন্থের নাম কিন্তু মেয়েদের নামে, অর্থাৎ উনি মেয়েদেরকে অনেক শ্রদ্ধা করতেন, সেই জায়গা থেকে হয়তো নামগুলো এমন দিয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে আমরা যদি একটু খেয়াল করি, দেখো মানসী এটি একটি মেয়েদের নাম, বলাকা এটি একটি মেয়েদের নাম, তারপরে আমরা যদি দেখি খেয়া, এই খেয়া নামটিও একটি মেয়েদের নাম। তো এই ধরনের অনেক মেয়েদের নামে কাব্যগ্রন্থ কিন্তু আমরা দেখতে পাই।
অনেকে ভুল করে রক্তকরবীকে নাটকের জায়গায় কাব্যগ্রন্থ বলে ফেলেন এই টিকটি খাটাতে যেয়ে, তো এটা কিন্তু ভুল করা যাবে না, আমি জাস্ট মজা করার জন্য বললাম। এবং এটি কিন্তু আসলে সত্যি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ কাব্যগ্রন্থের নাম কিন্তু মেয়েদের নামে। তোমাদের আনসারও কিন্তু সঠিক ছিল অধিকাংশ ক্ষেত্রে। 11 আনসার তোমরা সি দিয়েছিলে। সাবিনুর নাহার মুনা সে আনসার করেছে ডি, 12 ডি। হ্যাঁ, 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই 12 নম্বর প্রশ্নটির আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখতে পাচ্ছি অনেকেই নিজের বান্ধবী বা বন্ধুকে মেনশন করছে, এটি অত্যন্ত ভালো ব্যাপার, সবাই মিলে শেখার একটা আলাদা মজা রয়েছে। তো সবাই আমরা একটু দেখি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ বা কোনটি শুদ্ধ বাক্য। এখানে আমাদের 4টি বাক্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে ছেলেটি ভয়ানক মেধাবী, অপশন বি তে রয়েছে ছেলেটি অত্যন্ত মেধাবী, অপশন সি তে রয়েছে ছেলেটি সাংঘাতিক মেধাবী, আর অপশন ডি তে রয়েছে ছেলেটি মারাত্মক মেধাবী। আমরা বাক্যের 3টা গুণ পড়েছিলাম, অর্থাৎ যে 3টি গুণ থাকলে বাক্যটিকে শুদ্ধ বাক্য বলা যায়। এই গুণগুলো ছিল আকাঙ্ক্ষা, গুণগুলো পড়েছিলাম আমরা আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো এই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার মধ্যে যে কোনো একটি গুণের অনুপস্থিতি আমি এই বাক্যগুলোর একটার মধ্যে দেখতে পাচ্ছি। তো সেইটি যদি ঠিকঠাক জায়গায় না থাকে তাহলে কিন্তু বাক্যটি শুদ্ধ হবে না। তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা কি। আকাঙ্ক্ষা হচ্ছে একটি বাক্যে পূর্ণাঙ্গভাবে ভাব প্রকাশ পাওয়া, অর্থাৎ বাক্যটি যদি সমাপিকা ক্রিয়া দ্বারা শেষ হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বাক্যটি আকাঙ্ক্ষা যোগ্যতা সম্পন্ন, আকাঙ্ক্ষা গুণ সম্পন্ন। আসক্তি হচ্ছে বাক্যের মধ্যে যে পদ যেখানে থাকার কথা সে জায়গায় থাকা। যেমন আমি যদি বলি যে কাটা বিড়াল খায়, তাহলে কিন্তু বাক্যটি শুদ্ধ হয় না। বাক্যটি শুদ্ধ হয় যখন আমি বলি বিড়াল কাটা খায়, অর্থাৎ যে পদগুলো আমি ব্যবহার করেছিলাম সেই পদগুলোই রয়েছে, কিন্তু যে জায়গায় যার বসার কথা সেখানে বসেছে, অর্থাৎ এটাকে বলা হয় আসক্তি গুণ। এবং যোগ্যতা গুণ হচ্ছে বাক্যটিকে বেশি জটিল না করা, বাক্যটিকে দুর্বোধ্য না করা, বাক্যটিতে গুরুচণ্ডালী না করা, বাক্যটিতে বাহুল্য দোষ না রাখা, এই ধরনের যে শর্তগুলো ছিল সেগুলো হচ্ছে বাক্যের যোগ্যতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইতিবাচক বাক্যে নেতিবাচক শব্দগুলো ব্যবহার করা হয়েছে। যেমন ছেলেটি মেধাবী, এটি একটা ইতিবাচক বা হ্যাঁ বোধক বা পজিটিভ, ইংলিশে যদি আমরা বলি পজিটিভ অর্থ প্রকাশ করছে। সে জায়গায় যদি আমরা একটা নেতিবাচক বিশেষণ ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটি তার যোগ্যতা হারায়। তো এক্ষেত্রে ছেলেটি ভয়ানক মেধাবী এই আনসারটি কিন্তু হয় না। দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি অত্যন্ত মেধাবী। ছেলেটি অত্যন্ত মেধাবী, অত্যন্ত একটি ইতিবাচক শব্দ, অর্থাৎ ইতিবাচক বিশেষণ। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাই যে অত্যন্ত এখানে মোটামুটি ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ঠিক আছে। আমরা আরেকটু অপশনগুলো চেক করি যে আরো বেটার কোনো অপশন আমরা পাই কিনা। ছেলেটি সাংঘাতিক মেধাবী, এক্ষেত্রেও সাংঘাতিক শব্দটি কিন্তু নেগেটিভ অর্থ বা নেতিবাচক অর্থ প্রকাশ করে, যেটি মেধাবী শব্দটির সাথে যায় না। চতুর্থ যে অপশনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই মারাত্মক মেধাবী, অর্থাৎ এখানে মারাত্মক যে শব্দটি রয়েছে এই মারাত্মক শব্দটিও কিন্তু নেতিবাচক অর্থ প্রকাশ করছে, অর্থাৎ মেধাবী শব্দটির সাথে কিন্তু মারাত্মক শব্দটি যাচ্ছে না। তাহলে আমরা আনসার হিসেবে কি পেলাম? আনসার হিসেবে পেলাম বি, ছেলেটি অত্যন্ত মেধাবী। অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ শব্দের ব্যবহার কিন্তু একটি শব্দের মধ্যে, একটি বাক্যের মধ্যে থাকতে হবে। ওকে, 13 আনসার অনেকেই বলেছে বি। হ্যাঁ, লাজু খন্দকার, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ করলাম, এগুলো অধিকাংশই কিন্তু মেয়েদের নামে রচনা করা। ওকে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটিতে আমরা যাই। ওয়াসিফ বলেছে স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ওয়াসিফ, তোমরা রেগুলার ক্লাসগুলো করবে। আমাদের অন্যান্য স্যাররা রয়েছেন তারা বাংলার পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা তোমাদের যে সাবজেক্টিভ ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে থাকেন। বা অন্যান্য বিভাগের যারা আছে, যারা বিজ্ঞান বিভাগের রয়েছে, যারা বাণিজ্য বিভাগের রয়েছে, তাদের জন্য কিন্তু সাবজেক্টিভ ক্লাসগুলো থাকে রেগুলার। তো তোমরা জয়কলির পেজটা নিয়মিত ফলো করবে আপডেটের জন্য। পরবর্তী যে প্রশ্নটি,
পরবর্তী প্রশ্নটি এসেছে সিরাজউদ্দৌলা নাটক থেকে। সিরাজউদ্দৌলা নাটকের একটি বিখ্যাত সংলাপ, সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার? তো সবাই একটু আনসার করো, আমি একটু দেখতে চাচ্ছি যে তোমরা সিরাজউদ্দৌলা নাটকটি পড়েছো কিনা। আমি একটু কমেন্টগুলো দেখব। সিরাজের পতন কে না চায়, এটি দেখতে চাচ্ছি আমি, আনসারটি কি হয়। আচ্ছা, সবাই আনসার করছে 14 অপশন হবে বি, আনসার হচ্ছে বি, ঘসেটি বেগম। আমরা জানি সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম, সে তার প্রথম জীবনে সিরাজকে অনেক পছন্দ করলেও যখন ক্ষমতার দ্বন্দ্ব চলে আসে, অর্থাৎ সিরাজ যখন রাজ্যভার পেয়ে যায়, ঘসেটি বেগমের যে পালক পুত্র ছিল শৌকত জং, সে যখন রাজ্যভার না পায়, তখন কিন্তু ঘসেটি বেগম ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সিরাজের বিরোধিতা শুরু করেন। এবং প্রাসাদ ষড়যন্ত্র বলতে আমরা যা বুঝি, অর্থাৎ প্রাসাদের ভেতরে গোপনে ক্ষমতা হস্তান্তরের যে ষড়যন্ত্র, সেটি কিন্তু শুরু করে দেয় ঘসেটি বেগম। এবং এইরকমই একটা মিটিংয়ে, এরকমই একটা সভায় যেখানে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল, সেরকমই একটা সভায় ঘসেটি বেগম কিন্তু উক্তি করেন, সিরাজের পতন কে না চায়। তাহলে তোমাদের আনসার কিন্তু সঠিক, তোমরা আনসার করেছো ঘসেটি বেগম, উত্তরটি সঠিক। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজা উজির অর্থ কি? এটি একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ কি? রাজা উজির। তোমরা জেনে থাকবে যে প্রতি বছর বাগধারা এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ থেকে একটি না একটি প্রশ্ন আসেই, অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তো সেই জায়গা থেকে একটি প্রশ্ন কিন্তু এসেছে, রাজা উজির মারা, রাজা উজির মারা। এটা থেকে আমরা হালকা একটু ধারণা পাই। দেখো, রাজা উজির মানে একটা বড় বড় বিষয়, তাই না? দেশের রাজা, দেশের উজির, উজির মানে যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। বর্তমান সময়ে আমরা যাদেরকে মন্ত্রী বলি, নবাবের দরবারে যারা এরকম মন্ত্রী ধরনের ছিলেন, তাদেরকে বলা হতো উজির। তো রাজা উজির অনেক বড় বড় পর্যায়ের মানুষ, তো তাদেরকে মারা তাহলে একটা বড় বিষয়। তো এটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে বড় বড় কথা বলা। অনেকে দেখবে যে আড্ডাতে বসে বা চায়ের দোকানে বসে অনেক বড় বড় কথা বলে, যে তার এই আছে সেই আছে, এরকম বড় বড় ধরনের কথা বলে। সত্যিকার অর্থে তার কিন্তু সেসব নেই। অর্থাৎ আমরা সোজা বাংলায় যেটাকে চাপা মারা বলি, সেই চাপা মারা কিন্তু হচ্ছে এই রাজা উজির মারা। ঠিক আছে? তো এই ধরনের অসংখ্য বাগধারা কিন্তু আমরা পাই। তোমাদের যে জয়কুলি, আমাদের যে বাংলা বিচিত্রা রয়েছে, এখানে বাগধারার একটি আলাদা অংশ রয়েছে, এখানে অসংখ্য বাগধারা দেয়া আছে। তো পরীক্ষায় ভালো করার স্বার্থে তোমাদের কিন্তু বিগত সালের যে বাগধারাগুলো রয়েছে, বিভিন্ন সময়ে যে বাগধারাগুলো রয়েছে, সেগুলো অন্তত পড়তে হবে। তো পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। প্রশ্ন নাম্বার 16, ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান কোন কবির রচনা? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান। এখানে তোমাদের পরিচিত কোনো কাব্যগ্রন্থের নাম কিন্তু দেয়া নেই। তো এক্ষেত্রে আনসারটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, একজন কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্য খুবই কম বয়সে মারা গিয়েছিলেন। উনি জন্মগ্রহণ করেন 1926 সালে এবং মারা যান 1947 সালে, অর্থাৎ 21 বছর বয়সে উনি মারা যান। 21 বছরের একটু বেশি সময় বয়সে উনি মারা যান এবং ওনার যক্ষা হয়েছিল, যক্ষা হওয়ার কারণে উনি মারা যান। এই অল্প সময়ের মধ্যে তিনি অসাধারণ কিছু রচনা করে গেছেন। এই রচনাগুলোকে আমরা যদি একটা ছন্দের সাহায্যে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা এরকম দেখতে পারি, হরতালের, তোমরা এটা একটু লিখে নিতে পারো, হরতালের পূর্বাভাসে আজ ঘুম নেই, এই আকাল যেন ছাড়পত্রের পূর্বাভাস। অর্থাৎ এই যে লাইনটি রয়েছে, এই লাইনের মধ্যে সুকান্ত ভট্টাচার্য রচিত যতগুলো কাব্যগ্রন্থ বা সংকলন রয়েছে, সবগুলোই কিন্তু চলে আসে। এটা আমরা একটু মার্ক করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে।
আর একটু মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার স্বার্থে। এখানে দেখো হরতাল, এটি একটি সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। পূর্বাভাস, এটি সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। ঘুম নেই, এটি সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত একটি, আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত একটি বামপন্থী লেখা বা ম্যাগাজিন, যদি আমরা বলি ম্যাগাজিন হচ্ছে আকাল। ছাড়পত্র, ছাড়পত্র তোমাদের যে পঠিত 18 বছর বয়স কবিতাটি রয়েছে, এটি কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেয়া। এবং তোমরা ছোটবেলা থেকে একটা লাইন শুনে বড় হয়েছো যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু এই যে ছাড়পত্র কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ছাড়পত্র কাব্যগ্রন্থের যে নাম কবিতা, সেখান থেকে কিন্তু এই যে কবিতার লাইনগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। ছাড়পত্র একটা কাব্যগ্রন্থ এবং সেই সাথে পূর্বাভাস একটা কাব্যগ্রন্থ। সুতরাং তোমরা যদি এই লাইনটা মনে রাখতে পারো যে হরতালের পূর্বাভাসে আজ ঘুম নেই, এই আকাল যেন ছাড়পত্রের পূর্বাভাস, তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সবগুলো কাব্যগ্রন্থের মনে থাকবে। তো আরেকটা এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিঠে করা। মিঠে করা আরেকটা কাব্যগ্রন্থ এবং অভিযান আরেকটা কাব্যগ্রন্থ। এই দুইটা তোমরা এক্সট্রা করে মনে রাখবে। আর এই যে লাইনটি, এই লাইনটি মনে রাখবে, তাহলে তোমাদের সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, উনি ওনার ক্ষুদ্র জীবনে অসংখ্য কবিতা লিখেছেন। বিশেষ করে উনি কবিতাই লিখেছেন, উনি সাধারণত উপন্যাসিক ছিলেন না বা গল্পকার ছিলেন না। উনি এই কবিতাগুলোই রচনা করেছেন এবং ওনার কবিতাগুলো অত্যন্ত প্রতিবাদী এবং বস্তুনিষ্ঠ কবিতা। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? এই কথাটি আছে যে রচনায়। তোমরা সবাই একটু আনসার করো যে এই জীবনটি না প্রস্থের হিসাবে বড়, দুঃখিত, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, এই কথাটি আছে যে রচনায়। এই সুযোগে আমি একটু পানি খেয়ে নেই, তোমরা আনসারটা করে ফেলো সবাই। আমি যদি একটু দেখি তোমরা কি আনসার করছো। আচ্ছা, অনেকেই আনসার করেছে তিনি ফ্যাসিবাদ বিরোধীদের জন্য আকাল কাব্যগ্রন্থ লিখেছেন। হ্যাঁ, আমি সেটাই বললাম যে তিনি একজন বামপন্থী লেখক ছিলেন। তিনি বামপন্থী লেখক ছিলেন এবং বামপন্থী লেখক হিসাবে উনি সবসময় সরকার যারা ছিল, অর্থাৎ ব্রিটিশদের বিরোধিতা করতেন। তো ওই একটা সংকলন ছিল আকাল, যেখানে উনি না শুধু আর অনেকেই লিখতেন যারা সরকার বিরোধী লেখা লিখতেন। এবং এই সরকার বিরোধী লেখা লেখার কারণেই পুলিশ তাকে সবসময় তাড়া করতো। পুলিশের কাছ থেকে পালিয়ে থাকার জন্য সে একটা স্যাঁতসেঁতে ঘরে দীর্ঘদিন থেকেছেন, খাওয়া দাওয়ার অনিয়ম করেছেন, যার কারণে কিন্তু তিনি খুব কম বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তো তোমরা কিন্তু আনসারটি দিয়ে দিয়েছো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। এটি বলা হয়েছে কিন্তু অপরিচিতা যে গল্পটি রয়েছে, সেই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র ছিল অনুপম, নায়ক যে ছিল, সেই অনুপমকে ঘিরে কিন্তু এই উক্তিটি করা হয়েছে এবং এই উক্তিটি হয়েছে অপরিচিতা যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে। তো এটার আনসার তোমরা অলরেডি দিয়েছো। আর এই অপরিচিতা গল্প নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসতে পারে অপরিচিতা কোন ধরনের রচনা। অপরিচিতা হচ্ছে একটি সমাজ সংস্কারবাদী নারীবাদী রচনা। এখানে আমরা দেখতে পাই এখানে যৌতুক প্রথার উল্লেখ ছিল, যেটির বিরোধিতা করা হয়েছে। এখানে পুরুষতন্ত্রের উল্লেখ ছিল, অর্থাৎ মামা যেভাবে তাদের পরিবারটাকে একদম ডমিনেট করে রাখেন, সেটার মাধ্যমে আমরা পুরুষতন্ত্রের ধারণা পেয়েছিলাম, সেটির বিরোধিতা করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাই সমাজ সংস্কার এবং নারীবাদ। আমরা দেখতে পাই কল্যাণী একটা নতুন যুগের নির্দেশ আমাদেরকে করে, যেখানে নারী শিক্ষার জন্য কল্যাণী কাজ করা শুরু করে। তো এই ধরনের ঘটনা তৎকালীন সময়ে একদমই নতুন ছিল। তো এজন্য এটাকে বলা হয় ভারতীয় নব্য নারীবাদের রচনা। তাহলে আমরা 17 নম্বর প্রশ্নের আনসার পেলাম অপরিচিতা। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 18, মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি গল্পের যে রাইটার, তোমাদের বই যে মাসি পিসি গল্পটি রয়েছে, সেই মাসি পিসি গল্পের যে রচয়িতা, ওনার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আর আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটি ওনার ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা যদি আমরা দেখি, অপশন এ জননী। জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা। দিবারাত্রির কাব্য,
এটিও মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা। চিহ্ন, চিহ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা। অপশন ডিতে রয়েছে পল্লী সমাজ। এই পল্লী সমাজ রচনাটি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের না, এই পল্লী সমাজ রচনাটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা। তাহলে এটার আনসার হবে হচ্ছে অপশন ডি, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রচনা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, হনন করতে ইচ্ছুক। হনন মানে হচ্ছে হত্যা, হনন মানে হচ্ছে হত্যা করা। তো হত্যা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ কি হবে? আমি একটু আগে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে বাগধারা, এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ থেকে কিন্তু একাধিক প্রশ্ন আমরা প্রতি বছর আসতে দেখি। তো এক্ষেত্রে অপশন এতে রয়েছে জিঘাংসা, বিতে রয়েছে জিঘিংসু, সিতে রয়েছে জিগিসা এবং ডিতে রয়েছে জিগিসু। এটি ছোটবেলা থেকে আমরা বেশ কয়েকবার পড়েছি। হত্যা করার ইচ্ছা বা হনন করার ইচ্ছা, সেটিকে এক কথায় বলা হয় জিঘাংসা। এবং জানার ইচ্ছা বা জিজ্ঞাসা যেটি আছে সেটিকে বলা হয় জিজ্ঞাসা, জিজ্ঞাসা। তা অপশন সি হতো ওটি। তো এক্ষেত্রে আমরা 19 নম্বরের আনসার তাহলে পেলাম জিঘাংসা, 19-এর এ। পরবর্তী প্রশ্নে আমরা যাই। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই পংক্তির রচয়িতাকে? এটি তোমাদের পঠিত একটি কবিতা থেকে এসেছে। এই কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। তোমরা যদি কবির নামটি লিখে জেনে থাকো, ফেব্রুয়ারি 1969 যদিও তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে, কিন্তু ভর্তি পরীক্ষায় আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসই পড়তে হয়। অধিকাংশ সময় দেখি যে আমরা পূর্ণাঙ্গ সিলেবাস থেকে একটা দুইটা প্রশ্ন দিয়ে দেয়, এজন্য আমরা মোটামুটি পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি গ্রহণ করি কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এটির আনসার তাহলে কি হবে? যেহেতু এই কবিতাটির নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটির রচয়িতা কিন্তু শামসুর রহমান। নাগরিক জীবনের কবি বলা হয় ওনাকে। উনি গ্রাম নিয়ে খুব কম কবিতা লিখেছেন। উনি যে শহুরে এলিমেন্ট যেগুলো আছে, আমাদের শহুরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেক বেশি রচনা করেছেন, এজন্য ওনাকে বলা হয় নাগরিক জীবনের কবি। এবং আমরা যদি ফেব্রুয়ারি 1969 কবিতার বিষয়বস্তু বোঝার চেষ্টা করি, ফেব্রুয়ারি 1969 যে কবিতাটি রয়েছে, সেই ফেব্রুয়ারি 1969 কবিতাতে কিন্তু আমরা দেখেছি যে এই 1969 সালের যে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ যখন গণ অভ্যুত্থান চলছিল, 1969 সালে যখন গণ অভ্যুত্থান চলছিল 11 দফাকে কেন্দ্র করে, সেটির চেতনা হিসেবে ধরে নেওয়া হয়েছে কিন্তু 1952 সালের যে ফেব্রুয়ারি মাস ছিল, অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনের সময়কাল, সেটিকে কিন্তু ধরে নেওয়া হয়েছে। তো এই দুইটি বিষয়কে যে সংযোগ করা, অর্থাৎ 1952 সালের ফেব্রুয়ারি মাস এবং 1969 সালের যে ফেব্রুয়ারি মাস, দুইটির চেতনার যে সম্মিলন, সেটির বিষয়বস্তু কিন্তু এই কবিতায় উঠে এসেছে। এবং এটির এই যে আনসারটি রয়েছে, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, অর্থাৎ 21-এ যারা শহীদ হয়েছিলেন, 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন আমাদের মাতৃভাষার দাবিতে, তাদের রক্তকে তুলনা করা হয়েছে কৃষ্ণচূড়ার সাথে। এবং সেই যে রক্ত, সেই রক্তকে আমাদের চেতনা হিসেবে কল্পনা করে নেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আনসার পাচ্ছি, এই প্রশ্নটার আনসার হচ্ছে শামসুর রহমান। অর্থাৎ যেহেতু 1969 ফেব্রুয়ারি 1969 কবিতাটির লেখক শামসুর রহমান, এজন্য এই যে পংক্তিটি যেহেতু 1969 থেকে নেওয়া হয়েছে, তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে শামসুর রহমান। তো দেখো, আমরা মোটামুটি আজকে এই 20টি প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করলাম। এই 20টি প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে একটা সুন্দর প্রস্তুতি আমরা তোমাদেরকে নেওয়ার একটা রূপরেখা কিন্তু দিয়েছি। আজকে লেকচার 1 ছিল। নিয়মিত আমাদের বাংলা ক্লাস হবে, আমরা এই বাংলা ক্লাস ধারাবাহিকভাবে ধরে রাখবো তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। এবং তোমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য, অর্থাৎ নিজে নিজে প্রস্তুতির জন্য কিন্তু জয়কলির যে বইগুলো রয়েছে, সেটি হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির বা শেষ সময়ের যে জয়কলির হাইলাইটস, এই সব কিছুই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে অনেক বেশি সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যখন গ্রহণ করি, তখন কিন্তু আমি জয়কলির প্রশ্ন ব্যাংক, জয়কলির যে অন্যান্য সহায়ক, জয়কলি বাংলা বিচিত্রা, এই বইগুলো কিন্তু আমি পড়েছিলাম এবং এর মাধ্যমে কিন্তু আমি উপকৃত হয়েছিলাম। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের সাথে আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছিলে এবং দীর্ঘ সময় ধরে আমাদের সাথে লাইভ ক্লাসে ছিলে।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমি এখন একটু কমেন্টে দেখব, তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা একটু রিপিট করি। একজন বলেছে যে আমি প্রথম 60টি প্রশ্ন পাইনি, তাহলে আমরা একবার করে একটু আনসারগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করি। আবার আমরা একটু হাইলাইটস করব। আমরা 20 নাম্বার থেকে হাইলাইটস করি। আমাদের 20 নাম্বার প্রশ্নের উত্তর ছিল 21-এর কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং। এই পংক্তিটির রচয়িতাকে, এই পংক্তিটির রচয়িতা হচ্ছে শামসুর রহমান, কারণ ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি উনি লিখেছেন। এটি তোমাদের পথিত একটি কবিতা। 19 নাম্বার প্রশ্ন ছিল হনন করতে ইচ্ছুক, এটি এক কথায় প্রকাশ কি? দুঃখিত, এটি একটু ভুল করেছি আমি, এটির উত্তর দিতে আমি একটু ভুল করেছি। হরণ করার ইচ্ছা সেটি হচ্ছে জিঘাংসা, আর যে ইচ্ছুক সে হচ্ছে জিঘাংসু, অর্থাৎ অপশন বি হবে এটার আনসার। এটার আনসার হবে অপশন বি, জিঘাংসু। দেখো, রিভিশন দিতে গিয়ে বেশ উপকারী হলো আমাদের। 18 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি আমরা বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ 9 কোনটি? গ্রন্থ 9 হবে পল্লী সমাজ, কারণ এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পল্লী সমাজ। 17তে ছিল এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। এটি কিন্তু লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে তার জীবনটা মোটামুটি নিরর্থক একটা জীবন, সেটা দৈর্ঘ্যের হিসাবে বড় না, গুণের হিসাবেও বড় না। এটা অপরিচিতাতে ছিল। পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা? এখানে কিন্তু আমরা দেখতে পাই এটা ছিল সুকান্ত ভট্টাচার্যের রচনা, এবং আমরা একটি ছন্দ কিন্তু দিয়েছিলাম যে হরতালের পূর্বাভাসে আজ ঘুম নেই, এ আকাল যেন ছাড়পত্রের পূর্বাভাস। তো এখানে দেখো এই লাইনটির মাধ্যমে আমরা সবগুলো পেয়েছিলাম। তাছাড়াও আমাদের বাইরে দুইটা ছিল, মিঠে করা এবং অভিযান, এই দুটা ছিল। পরবর্তী প্রশ্ন ছিল রাজা উজির মারা, এটি একটি বাগধারা ছিল। এই বাগধারাটির অর্থ ছিল বড় বড় কথা বলা, অর্থাৎ আমরা যেটাকে সহজ বাংলায় বলি চাপা মারা, সেই চাপা মারাটি ছিল। 14তে ছিল সিরাজের পতন কে না চায়, এই সংলাপটি কার বা এই ডায়লগটি কার? এই ডায়লগটি ছিল সিরাজের খালা খসেটি বেগমের। অপশন বি ছিল আনসার। এরপরে আমরা যাই প্রশ্ন 13তে। প্রশ্ন 13 হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য? আমরা দেখেছিলাম যে বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সবকিছু আছে। অপশন বি তে ছেলেটি অত্যন্ত মেধাবী, এটি ছিল আনসার। এরপর মানসী, সোনার তরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? এটা আমরা খুব সহজেই পেরেছিলাম, কারণ আমাদের প্রশ্নের মধ্যেই কিন্তু সোনার তরী উল্লেখ করা ছিল। যেহেতু সোনার তরী উল্লেখ করা ছিল, তাহলে সেটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা দাগিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি দাহন করতে চেয়েছেন? আমি দাবানল দাহে দাহন করিব বিশ্ব, অর্থাৎ আমরা একটা লাইনের মাধ্যমে কিন্তু আনসারটা পেয়ে গিয়েছিলাম। উনি বিশ্বকে দাহ করতে চেয়েছিলেন। অপশন সি হবে আনসার। প্রশ্ন 10, মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল নাটকীয়। অপশন সি হবে আনসার। প্রশ্ন 9, সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ আমরা মূর্ধন্য ষ এর ব্যবহার কোন জায়গায় ঠিকঠাক দেখতে পাচ্ছি? এখানে আমরা র এর পরে, অর্থাৎ আকর্ষণ, যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে হয় আকর্ষণ। এখানে আমরা একটা র পেয়েছিলাম, অর্থাৎ রেফ পেয়েছিলাম, অর্থাৎ র এর পরে মূর্ধন্য স হয়। এটা আমরা নিয়মের মধ্যে পড়েছি, রি র স এর পরে মূর্ধন্য হয়, আবার রি র মূর্ধন্য এর পরে মূর্ধন্য স হয়। এগুলো কিন্তু আমরা নিয়মের মধ্যে পড়েছিলাম। এজন্য সত্যবিধানের নিয়ম অনুযায়ী আকর্ষণ শব্দটি, অর্থাৎ অপশন এ ছিল সঠিক অ্যান্সার। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, প্রতিদান কবিতার একটি পংক্তি। সেই পংক্তির যে ভাব, সেই ভাবটি ছিল পরোপকারী ভাব, অর্থাৎ এটি দিয়ে পরোপকারকে বোঝাচ্ছে। অপশন এ আনসার। বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ। বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ আমরা জেনেছিলাম কি? খোলা ডাক। বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ আমরা জেনেছিলাম খোলা ডাক। 18 বছর বয়স কি জানে?
18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? আমরা দেখেছিলাম যে অপশন এ তে যে আকাঙ্ক্ষা বানানটি রয়েছে, এই আকাঙ্ক্ষা বানানটি কিন্তু ভুল বানানে লেখা রয়েছে। আগের প্রশ্নটি দিয়ে আমরা দেখি, সোনার তরী কবিতায় প্রতিস্তবকে কয়টি করে লাইন আছে? আমরা বলেছিলাম সোনার তরী কবিতায় মোট চরণ সংখ্যা 42 এবং স্তবক সংখ্যা হচ্ছে 6। তাহলে 6 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে আমরা পাই 60টি করে চরণ কিন্তু প্রতিস্তবকে রয়েছে। তাহলে অপশন ডি হবে আনসার। এছাড়া আমরা প্রশ্ন নম্বর 3-এ দেখেছিলাম লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে। এখানে আমরা আনসার পেয়েছিলাম অপশন সি, যৌগিক বাক্য। কার জমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? আমরা বলেছিলাম যে রেইনকোট গল্পটি নুরুল হুদা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র যে আছে, যিনি কিনা একজন শিক্ষক, ঢাকা কলেজের একজন শিক্ষক, ওনার জমানিতে লেখা হয়েছে। এই গল্পের লেখক কিন্তু আবার আখতারুজ্জামান ইলিয়াস। এইটা আবার তোমরা মনে করো না যে আখতারুজ্জামান ইলিয়াস যেহেতু লিখেছে তাহলে এটা মনে হয় তার জমানিতেই লেখা, ব্যাপারটি এমন না। জবানি বলতে যার মুখ দিয়ে কাহিনী বর্ণনা করা হয়, যেমন আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে বিলাসী গল্পে ন্যাড়ার মাধ্যমে গল্প বর্ণনা করা হয়েছে। এবং সবার প্রথম যে প্রশ্নটি আমরা পড়েছিলাম সেটি ছিল কমল বন শব্দের অর্থ কি? কমল শব্দের অর্থ আমরা দেখেছিলাম পদ্ম। এছাড়া আমরা পদ্মের বিভিন্ন অর্থ দেখেছিলাম। কোকোনট শব্দের অর্থ লাল পদ্ম, আমরা দেখেছিলাম পুণ্ডরিক শব্দের অর্থ শ্বেত পদ্ম, আমরা দেখেছিলাম পঙ্কজ শব্দের অর্থ পদ্ম। কমল শব্দের অর্থ যেহেতু পদ্ম, তাহলে কমল বন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আরেকবার একটু তোমাদের প্রশ্নগুলো দেখতে চাচ্ছি। ক্লাসগুলোর রুটিন দিলে ভালো হয়। আচ্ছা, আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে তোমাদের যেন একটা ঠিকঠাক রুটিন দিয়ে দেওয়া হয়। ওকে, সবাই অনেক আগেই শেষ করেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে ধৈর্য সহকারে ক্লাসটি করেছো। এই ক্লাসটি কিন্তু তোমরা এখনও শেয়ার করে দিতে পারো, কারণ আমাদের লাইভটি কিন্তু আমাদের পেজেই থেকে যাবে। তোমাদের বন্ধুবান্ধব যারা মিস করেছে লাইভ ক্লাসটি করতে, তারা যেন এই ক্লাসটি পরবর্তীতে দেখতে পারে, অথবা শেয়ার করে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারো। তোমার যদি কখনো প্রয়োজন মনে হয় তুমি ক্লাসটি করতে পারবে। তো তোমাদেরকে ধন্যবাদ। জয়গুলির সাথে থাকো। শুভরাত্রি।